হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC14 পেপারটি রয়েছে, ইন্টারন্যাশনাল হিস্ট্রি বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন লোকার্ন চুক্তির গুরুত্ব। এই লোকার্ন চুক্তির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে এর অ্যান্সার শিট বা এর উত্তরপত্রটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার CC14, এখানে প্রশ্ন হচ্ছে লোকার্ন চুক্তির গুরুত্ব। 5 নম্বরের একটি ইম্পর্টেন্ট টিকা 2025-এর সাজেশন অনুযায়ী। তা লোকার্ন ছিল সুইজারল্যান্ডের রাজধানী, ছিল লোকার্ন। যে লোকার্ন শহরে বসে 1925 সালের 1 ডিসেম্বর একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম লোকার্ন চুক্তি। এখন এই লোকার্ন চুক্তি কেন করার প্রয়োজন হয়েছিল বা কারা ছিল এই চুক্তির মধ্যে, সেটা নিয়ে আলোচনা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, কিন্তু তারপরেও জার্মানি আর ফ্রান্স এই দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তিক্ত হয়েই ছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ ছিল জার্মানি একদিকে এবং তার পার্শ্ববর্তী দেশ ফ্রান্স। এই দুই চিরশত্রু দেশ প্রথম বিশ্বযুদ্ধের পরেও তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছিল। বিশেষ করে জার্মানির তখনও ফরাসি আক্রমণের যে ভয়, সেই ভয় কিন্তু তাদের দূর হয়নি। এই ভয়কে দূর করার জন্য, এই অহেতুক ভয়কে দূর করার জন্য জার্মানির সেই সময়কার মন্ত্রী ছিলেন গুস্টাভ স্ট্রেসম্যান। তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেনের মধ্যস্থতায় ফরাসি বিদেশ মন্ত্রী আরিস্তিদ ব্রিয়ার সাথে লোকার্নোতে বসে একটা চুক্তি স্বাক্ষর হয়। মূলত ফ্রান্স এবং জার্মানির মধ্যে আত্মরক্ষামূলক এক চুক্তি বা একটা শান্তির পরিবেশকে বজায় রাখার একটা চুক্তি, একে অপরকে আক্রমণ না করার এক চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম লোকার্নো চুক্তি। এই লোকার্নো চুক্তি সম্পর্কে ঐতিহাসিক ল্যাংসাম বলেছেন যে লোকার্নো চুক্তি পুরনো যুগের অবসান ঘটিয়ে একটা নতুন যুগের সূচনা করেছিল। তবে আমরা লোকার্নো চুক্তি সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে দেখব। যে প্রথমে দেখব পটভূমি। তা পটভূমিটি পরিষ্কার। ফ্রান্সের আক্রমণের ভয়ে জার্মানি ভয়ে সিটিয়েছিল এবং এই ভয়কে দূর করার জন্য জার্মান মন্ত্রী গুস্টাভ স্ট্রেসম্যান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেনের মধ্যস্থতায় ফরাসি মন্ত্রী আরিস্তিদ ব্রিয়ার মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়, লোকার্নো চুক্তি। এবার আসছি চুক্তির শর্ত। চুক্তির শর্ত কি না, পরস্পরকে কেউ কখনো আক্রমণ করবে না, এটা একটা প্রধান শর্ত। এবং যে রাইন অঞ্চল ছিল ফ্রান্স এবং জার্মানির বর্ডার, সেই রাইন অঞ্চলে জার্মানি সেনা সমাবেশ করতে পারবেন না। এছাড়া বলা হচ্ছে যে কোনো রকম বিরোধ বাঁধলে, কোনো রকম অসন্তোষের জায়গা তৈরি হলে জাতিসংঘের মধ্যস্থতায় একটা আপোষ মীমাংসার ভিতর দিয়ে সমস্যার সমাধান করা হবে, এটাও কিন্তু শর্তে বলা হচ্ছে। এছাড়া জার্মানিকে জাতিসংঘের সদস্য পদ দেওয়া হবে বলেও কিন্তু ঘোষণা করা হচ্ছে। এই চারটি মূলত শর্ত ছিল। আবার একবার বলি, পরস্পরকে আক্রমণ করবে না, রাইন অঞ্চলে জার্মানি সেনা সমাবেশ করবে না, পারস্পরিক বিবাদ ঘটলে জাতিসংঘের মধ্যস্থতায় সেই বিবাদের নিষ্পত্তি করা হবে এবং জার্মানিকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হবে। এই চারটি ছিল মূলত প্রধান উদ্দেশ্য, মানে শর্ত লোকার্নো চুক্তির। এরপরে দেখো রয়েছে চুক্তির প্রকৃতি। তা চুক্তিটা হয় লোকার্নোতে, সুইজারল্যান্ডের রাজধানী, এবং সেখানে এক শান্তিপূর্ণ পরিবেশের ভিতর দিয়ে এই লোকার্নো চুক্তিটি সম্পাদিত হয় 1925-এর 1 ডিসেম্বর। এবং এই শান্তিপূর্ণ পরিবেশের কারণে ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন, এই লোকার্নো চুক্তিকে বলেছেন লোকার্নো হানিমুন। লোকার্নো হানিমুন বা এই শান্তিপূর্ণ পরিবেশ ছিল এই লোকার্নো চুক্তির প্রকৃতি। এবার আসছে যে এই লোকার্নো চুক্তিতে মূলত 3টি ধারায় চুক্তি হয়েছিল। লোকার্নো চুক্তি কোনো একটি চুক্তি নয়, এখানে 3 ধরনের চুক্তি হয়। একটি ছিল গ্যারান্টি চুক্তি, একটি ছিল সালিসি চুক্তি, আর একটি ছিল আত্মরক্ষামূলক চুক্তি। তবে 1925-এর এই 1 ডিসেম্বর লোকার্নো চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, কারা সেখানে উপস্থিত ছিলেন, সেটাও আমাদের একটু জানতে হবে।
মূলত এখানে দুই প্রধান প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, প্রধান প্রতিপক্ষ ছিল জার্মানি এবং ফ্রান্স। তার সাথে ছিল ইংল্যান্ড, ইতালি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া। এই দেশগুলোর মধ্যে 3 ধরনের চুক্তি হয়। প্রথম যে চুক্তিটি হয় সেটি হচ্ছে গ্যারান্টি চুক্তি। গ্যারান্টি চুক্তিটা আবার হয় ফ্রান্স, জার্মানি আর বেলজিয়ামের মধ্যে। জার্মানির সাথে ফ্রান্সের একটি গ্যারান্টি চুক্তি হয়, সীমানা কেউ লঙ্ঘন করবে না, কেউ কাউকে আক্রমণ করবে না, এই জাতীয় একটি গ্যারান্টি চুক্তি হয়। আবার জার্মানির সাথে পার্শ্ববর্তী বেলজিয়ামেরও একটি গ্যারান্টি চুক্তি হয়। এরপরে যে চুক্তিটি হয় সেটি হচ্ছে সালিসি চুক্তি, অর্থাৎ কোনো বিবাদ দেখা দিলে পারস্পরিক আলাপ আলোচনার ভিতর দিয়ে, সালিসির ভিতর দিয়ে সেই সমস্যার সমাধান হবে। এই চুক্তিটা কাদের মধ্যে হয়? এই চুক্তি হয় জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়ার মধ্যে। এছাড়া হয় আত্মরক্ষামূলক চুক্তি। আত্মরক্ষামূলক চুক্তি হয়েছিল ফ্রান্স, পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়ার মধ্যে। তা এই ছিল চুক্তির প্রকৃতি বা চুক্তির ধরনগুলো কেমন ছিল। এরপরে আমরা দেখব চুক্তির গুরুত্ব, যেটা আমাদের মূল প্রশ্নে রয়েছে। দেখো, ইউরোপে একটা শান্তির পরিবেশ তৈরি করেছিল লোকার্নো চুক্তি। এই জন্য লোকার্নো চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই সময় থেকেই ইউরোপে অশান্তির বাতাবরণ শুরু হয়। মানুষের সুখ শান্তি চলে গিয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের সময়। তাই এই যে একটা অরাজক পরিস্থিতি ইউরোপে তৈরি হয়েছিল, সেই অরাজক পরিস্থিতির অবসান ঘটে লোকার্নো চুক্তির মধ্য দিয়ে। লোকার্নো চুক্তির ভিতর দিয়ে একটা নতুন একটা শান্তির যুগের আগমন ঘটে। তাই এই সময়টাকে বলা হচ্ছে একটা নতুন যুগ, একথা বলছেন ল্যাংসন। তা একটা নতুন পরিবেশ, একটা শান্তিপূর্ণ পরিবেশ রচিত হয় এবং জাতিসংঘের সদস্যপদ দেওয়া হয় জার্মানিকে। এছাড়া জার্মানিকে এই সদস্যপদ দেওয়ার ভিতর দিয়ে জার্মানি অনেকটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। জার্মানির যে অহেতুক ফরাসি ভীতি, ফরাসি আক্রমণের যে ভয় জার্মানিকে পেয়ে বসেছিল, সেই ভয় তাদের দূর হয় এবং জার্মানি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি হয়, সেখানে জার্মানিকে জোর করে সেই ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করানো হয়। ফলে ভার্সাই সন্ধির বাধ্যবাধকতা কিন্তু জার্মানির ছিল না, এবং পরবর্তীতে আমরা দেখি যে ভার্সাই সন্ধি এই কারণে ব্যর্থ হয়, কারণ জার্মানি কিন্তু একে একে এই ভার্সাই সন্ধির চুক্তিগুলো অমান্য করতে থাকে, বিশেষ করে হিটলার। কিন্তু এক্ষেত্রে লোকার্নো চুক্তিতে কি হয়? জার্মানি নিজের ইচ্ছায়, নিজের উদ্যোগে এই লোকার্নো চুক্তির আয়োজন করে, লোকার্নো চুক্তি স্বাক্ষর করে। এই কারণে লোকার্নো চুক্তির যে স্থায়িত্ব, যে গ্যারান্টি, সেটা কিন্তু খুব মজবুত ছিল। তাই লোকার্নো চুক্তির গুরুত্ব এটাই যে পুরনো তিক্ততার পরিবেশের অবসান ঘটিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ, ইউরোপে একটা শান্তির যুগের সূচনা হয় লোকার্নো চুক্তির ভিতর দিয়ে, এবং জার্মানির ফরাসি ভীতি দূর হয়ে জার্মানি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটাই কিন্তু গুরুত্ব। তো এই ছিল লোকার্নো চুক্তি। সেখানে লোকার্নো চুক্তি পটভূমিটা কি, লোকার্নো চুক্তির শর্তগুলো কি, লোকার্নো চুক্তির প্রকৃতি বা কোন কোন ধরনের চুক্তিগুলো হয়েছিল, সেগুলো অবশ্যই লিখতে হবে। এবং শেষে এই চুক্তির গুরুত্বপূর্ণ দুটি দিক তুলে ধরতে হবে। তো এই লোকার্নো চুক্তির উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের যে অ্যান্সার রয়েছে 250 ওয়ার্ডের, সেই অ্যান্সার নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটায়, দুটো ইউনিভার্সিটিতেই তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে CC 14 পেপারে এই প্রশ্নটি রয়েছে, লোকার্নো চুক্তি কেন অনুষ্ঠিত হয়। মার্কস 5। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপ তথা বিশ্বজুড়ে শান্তি রক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রশ্নটি বড় হয়ে ওঠে। ফ্রান্স নিরাপত্তার লক্ষ্যে চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া সহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষর করলেও তার কার্যকারিতা ও উপযোগিতা নিয়ে সন্দিহান হয়ে ওঠে। জেনেভা প্রোটোকল 1924 ব্যর্থতার পর ফ্রান্স ও জার্মানি উভয়ের শত্রুতার আতঙ্কিত থাকায় এক মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতে সচেষ্ট হয়। এই প্রেক্ষিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী স্ট্রেসম্যান এই চুক্তির প্রস্তাব পাঠালে ফ্রান্স তাতে সাড়া দেয়। ফলে যুদ্ধের পরিবেশ মুক্ত হয়ে শান্তির পরিবেশ গড়ে ওঠে। তাই ব্রিটিশ মন্ত্রী চেম্বারলেন বলেছেন, লোকার্নো ছিল যুদ্ধ ও শান্তির বছরগুলির মধ্যে প্রকৃত বিভাজন রেখা। প্যারা করে দেখো, জার্মানি এই চুক্তি প্রস্তাবে রাজি হলেও
ফ্রান্স চায় যে এই মৈত্রীতে আলোচনার জন্য পোল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া ও ইতালি অংশগ্রহণ করুক। ফ্রান্সের ইচ্ছানুসারে সুইজারল্যান্ডের রাজধানী লোকার্নোতে 1925 অক্টোবর পোল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিবর্গ মিলিত হন। এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে লোকার্নোতে 7টি চুক্তি স্বাক্ষরিত হয়। 1. জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও ইংল্যান্ডের মধ্যে পরস্পর প্রতিশ্রুতির ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2. জার্মানি আলাদা আলাদাভাবে ফ্রান্স, পোল্যান্ড, বেলজিয়াম এবং চেকোস্লোভাকিয়ার সঙ্গে 4টি সালিসি চুক্তিতে আবদ্ধ হয়। 3. ফ্রান্স পোল্যান্ডের সঙ্গে একটি এবং চেকোস্লোভাকিয়ার সঙ্গে একটি পারস্পরিক প্রতিশ্রুতিমূলক চুক্তিতে আবদ্ধ হয়। এই 7টি চুক্তি মিলিতভাবে লোকার্নো চুক্তি রূপে পরিচিত। এবার দেখো প্যারা করে শর্তগুলো বলা হচ্ছে। লোকার্নো চুক্তির উল্লেখযোগ্য কয়েকটি শর্ত ছিল। 1. জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম জাতিসংঘের হস্তক্ষেপ বাদে অন্য কোনো যুদ্ধে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে না। 2. জার্মানি, পোল্যান্ড এবং জার্মানি ও চেকোস্লোভাকিয়ার মধ্যে কোনো বিবাদ বাঁধলে আন্তর্জাতিক সালিসের মাধ্যমে তার মীমাংসা করা হবে। 3. চুক্তি স্বাক্ষরের পর জার্মানি জাতিসংঘের সদস্য পদ পাবে এবং জাতিসংঘের কাউন্সিলে এক স্থায়ী পদ লাভ করবে। 4. প্ররোচনাহীন আক্রমণের ক্ষেত্রে চুক্তিতে স্বাক্ষরকারী সকল রাষ্ট্রই আক্রান্ত রাষ্ট্রের পাশে দাঁড়াবে। 5. চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির মধ্যে অধিকার নিয়ে কোনো বিরোধ বাঁধলে তার নিষ্পত্তির লক্ষ্যে স্থায়ী সালিসি কমিশন বা জাতিসংঘের কাউন্সিল উদ্যোগ নেবে। 6. রাইন অঞ্চলের সেনা সমাবেশ থেকে জার্মানি বিরত থাকবে। তো এই 6টি ছিল মূল শর্ত। এরপরে দেখো এর গুরুত্ব কি বলা হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে লোকার্নো চুক্তি ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। এই চুক্তির মাধ্যমেই যুদ্ধে পরাজিত জার্মানি বিজয়ী রাষ্ট্রগুলির সঙ্গে সমান মর্যাদা পায়। বিজয়ী ও বিজিতের মধ্যে ভেদ রেখার বিলুপ্তি ঘটে। এতদিন ধরে ফ্রান্সের যে জার্মান ভীতি ছিল এই চুক্তি স্বাক্ষরের পর তা সম্পূর্ণরূপে দূরীভূত হয়। ফ্রান্স ও জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়নি। জার্মানি স্বেচ্ছায় এই চুক্তি স্বাক্ষর করেছিল, তাই এটি লঙ্ঘিত হওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না। লোকার্নো চুক্তির সুফল রূপে জার্মানি পুনরায় আলসাস ও লোরেন মানে ফ্রান্সের নামক কয়লা ও লৌহ খনি সমৃদ্ধ অঞ্চল দুটি হস্তগত করে। লোকার্নো চুক্তির আরেকটি অন্যতম সুফল ছিল ফ্রান্সের পূর্বেকার মৈত্রী জোট অক্ষুণ্ণ রাখা এবং ইঙ্গো ফরাসি সম্পর্কের উন্নতি ঘটানো। লোকার্নো চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ঐতিহাসিক A.J.P. টেলর বলেছেন, এই চুক্তি সমূহ ইউরোপের শান্তি ও আশার যুগের সঞ্চার করে। লোকার্নো গেভ টু ইউরোপ এ পিরিয়ড অফ পিস অ্যান্ড হোপ। সমকালীন ইউরোপের রাজনৈতিক বাতাবরণকে কিছুটা হলেও পরিশুদ্ধ করতে সচেষ্ট হয়েছিল লোকার্নো চুক্তি। লোকার্নো চুক্তির বন্ধুত্বপূর্ণ ভাবধারায় ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সংঘাত ও তিক্ততার অবসান ঘটে। চুক্তিভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস ফিরে আসে, ফলে এক নতুন যুগের সূচনা হয়। এ প্রসঙ্গে ঐতিহাসিক ল্যাংসাম বলেছেন, লোকার্নো সন্ধির দ্বারা এক যুগের অবসান ও নতুন একটি যুগের সূচনা হয়। তো এই ছিল লোকার্নো চুক্তির গুরুত্ব। উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে, ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।